বাংলার হাজার বছরের সেরা মানুষ শেখ মুজিব, বাংলার অতি প্রিয় বঙ্গবন্ধু, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার দেশের মাটি তোমার পদে ঠেকায় মাথা, ও আমার দেশের মাটি তোমার পদে ঠেকায় মাথা। তোমার এই দেশ, এই মাটি, এই বাংলাদেশ, এই দেশের শ্রেষ্ঠ সন্তান, বাঙালি জাতির জনক, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক নাম। কিংবদন্তির মহানায়ক হয়েও যিনি ছিলেন মাটি আর মানুষের বড় কাছের অতি আপনজন। শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে তার বজ্রকণ্ঠ যেমন স্বৈর শাসনের ভিতকে কাঁপিয়ে তুলেছিল, তেমনি তার মমতা মেশানো আহ্বানে জেগে উঠেছিল এদেশের সাধারণ মানুষ। তিনি বিশ্বাস করতেন, এ মাটির উদয় আস্ত পরিশ্রমী সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রাম কখনো বৃথা যেতে পারে না। পিতা শেখ লুৎফর রহমান আর মাতা সাহেরা বেগম বঙ্গবন্ধুর গর্বিত জনক জননী। বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা একাধারে সাহসিকা জীবন সঙ্গিনী এবং জননী। আমৃত্যু বঙ্গবন্ধুর অযুত প্রেরণার উৎস তার সংগ্রামী পরিবার, তার পুত্রকন্যা। গ্রামের স্কুল থেকে শুরু হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের আনুষ্ঠানিক শিক্ষা জীবন। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক এবং মন্ত্রী হোসেন শহীদ সরওয়ার্দীর সাক্ষাৎ লাভের সুযোগ পেয়েছিলেন কিশোর মুজিব স্কুল জীবনে। 1942 সালে গোপালগঞ্জ মিশন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতার ইসলামিয়া কলেজে ভর্তি হলেন। এর আগেই ছাত্র রাজনীতিতে সক্রিয় কর্মী হয়ে উঠেছিলেন তিনি। পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। পাকিস্তান সরকারের এই ষড়যন্ত্রমূলক ঘোষণার প্রতিবাদে বঙ্গবন্ধু বন্দী থাকা অবস্থায় বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে 1952 21 ফেব্রুয়ারিকে দাবি দিবস হিসেবে পালনের আহ্বান জানান। 14 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু এই দাবিতে জেলখানায় অনশন শুরু করেন। 21 ফেব্রুয়ারি পুলিশ মিছিলে গুলি চালিয়ে ছাত্রদের রক্ত ঝরালে বঙ্গবন্ধু জেলখানা থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 60-এর দশকের শেষের দিকে গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সরওয়ার্দীর যোগ্য উত্তরসূরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 6 দফা দাবি আদায়ের অন্যতম কৌশল হিসেবে নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা গ্রহণ করলেন। নিয়মতান্ত্রিক উপায়ে জনগণের মৌলিক অধিকার তথা স্বাধিকার অর্জনই ছিল এই কৌশলের প্রধান লক্ষ্য। ইতিমধ্যে পাকিস্তানের সামরিক শাসক গোষ্ঠী তাদের প্রাসাদ ষড়যন্ত্রের আরেকটি কৃষ্ণ অধ্যায়ের সূচনা করল, আগরতলা ষড়যন্ত্র মামলা। গগন বিদারী স্লোগান উঠল, জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি লাভের পর 1969 সালে 23 ফেব্রুয়ারি ঢাকার রমনা রেসকোর্স ময়দানে এক স্বতঃস্ফূর্ত জনসমাবেশে ভাষণ দিলেন শেখ মুজিব। গোটা জাতি এই মহান নেতার কণ্ঠে সেদিন পরিয়ে দেয় বঙ্গবন্ধু উপাধির এক বিজয় মালা। নির্বাচনী প্রচারাভিযানে বঙ্গবন্ধু দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার কথা। 7ই ডিসেম্বর অনুষ্ঠিত হল নির্বাচন। সারা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করল আওয়ামী লীগ। আমি আর আমার সহকর্মীরা যারা জীবনে, আমরা একটা কথা আমার জীবনে আপনি দেখবেন, আমি কন্ট্রাডিকশন আমার মধ্যে নাই। যেটা বলি বুঝা বলি এবং যেটা বলি সেটা করবার জন্য জানটা দেবার জন্য প্রস্তুত থাকি। অল্প বেতনের কর্মচারী ভাইদের বলি, টিচার, ছাত্র, তাদের অনুরোধ করব, তাদের জন্য নিশ্চয়ই আমাদের পরিকল্পনা গ্রহণ করা হবে, যার মানুষের মতো বাঁচতে পারেন। আমার অল্প বেতনের কর্মচারী ভাইরা, শিক্ষক ভাইরা, আপনার বাঁচতে তার চেষ্টা করবো আমরা নিশ্চয়ই। আজ বাংলাদেশের মানুষ বাস্তুহারা হয়েছে, যাদের ঘর বাড়ি নাই, বাস্তুহারা হয়েছে আমার দেশের মানুষ। আজকে দেখেন রাস্তার পায়ে পারে, বস্তিতে বস্তিতে হাজার হাজার মানুষ ঘর নাই, বাড়ি নাই, রাস্তার উপর পড়ে থাকে।
আইয়ুব খানের আমলে খাস জমি বড় বড় বুড়িওয়ালাদের দেওয়া হয়েছে। আমরা আপনাদের কাছে বলতে পারি ওটা ইনকোয়ারি করা হবে। ওই বুড়িওয়ালাদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে যারা জমিহীন কৃষক তাদের মধ্যে জমি বিলি করা হবে। ভবিষ্যতে খাস ল্যান্ড আর বড় লোকদের দেওয়া হবে না, গরিবদের মধ্যে ভাগ করা হবে। আমি জানি দেশের মধ্যে বেকার সমস্যা বেড়ে গেছে। কি করব ভাই জানি। আপনারা আস্থা দিয়েছেন, আপনারা ভোট দিয়েছেন, 98% সিট আমাকে দিয়েছেন, আমি জানি। টাকা কোথায়, পয়সা কোথায়? একদম শেষ করে দিয়েছে। বেকার 70 লক্ষ বেকার আছে এই বাংলাদেশে। এদের জন্য কুটির শিল্পের মাধ্যমে এবং কাজের বন্দোবস্ত করে যত তাড়াতাড়ি হয় বেকার সমস্যা দূর করার চেষ্টা করতে হবে। না হলে এদেশের মানুষ শিগাল কুকুরের মতো রাস্তাঘাটে না খেয়ে মরবে। আর একটা কথা বলি আমার রিফিউজি ভাইদের কাছে, 23 বছর পরে এদেশে আর রিফিউজি নাই। আপনারা বাংলাদেশে আসছেন বাঙালি। তবে একটা কথা, ওটা আমি ছাড়ব না। 23 বছর পর্যন্ত আজও আমরা রিফিউজি ট্যাক্স দেই। 7 লক্ষ রিফিউজি আসাম, পশ্চিমবঙ্গ, বিহার, কুচবিহার, কলকাতা থেকে এসছে। তাদের জন্য একটা পয়সা আজ পর্যন্ত খরচ করা হয় না। আমি সরকারকে বলি রিফিউজি ট্যাক্স কত আমরা দিয়েছি বাংলাদেশের লোক তার হিসাব দাও, এবং সে টাকা আমাদের ফেরত দিতে হবে, যাতে এদের আমরা বাড়ি ঘর করে অন্তপক্ষে বাঁচবার মতো বন্দোবস্ত করে দিতে পারি। গোপন রাখলে চলবে না, দিতে হবে। টাকা চাই, ট্যাক্স দিয়েছি, টাকা ফেরত চাই। রিফিউজি ট্যাক্স। আর যারা রিফিউজি এসছেন বাংলার মাটির সঙ্গে মিলে যান, বাংলার মাটির সঙ্গে এক হয়ে যান। আপনারা আমাদের ভাই, এই মাতৃভূমিকে গ্রহণ করে নেন। বাঙালি যে অধিকার পাবে আপনার সেই অধিকার পাবে। হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, বৌদ্ধ ভাইদের বলি, তোমাদের উপর এতদিন যে অত্যাচার মাঝে মাঝে হয়েছে সে আমি জানি। ভবিষ্যতে সে অত্যাচার হবে না। মুসলমানের যে অধিকার এই দেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সেই অধিকার এই বাংলার মাটিতে হবে। ভাইয়েরা আমার, শহরে বড় বড় বিল্ডিং হয়, বস্তিগুলো শহরের যে পুরানা শহরগুলো আছে ইমপ্রুভমেন্টে আসছে, সেখানে কিছুই হয় না। এবার আমরা ইমপ্রুভমেন্টে আসতে বলবো টাকাগুলো মেহরবানি করিয়া আমাদের এই বড় লোকদের এরিয়ায় ব্যয় না করিয়া ওই বস্তি এরিয়ায় ব্যয় করতে হবে। আপনারা হিসাব নিকাশ রেডি রাখেন, ভবিষ্যতে সেই কাজ করতে হবে। আপনারা বস্তি এরিয়াকে ধ্বংস করা চলবে না। ট্যাক্স তারা বেশি দেয়, ব্যয় তাদের জন্য বেশি, এটা আপনাদের মনে করা দরকার। সরকারি কর্মচারী ভাইদের বলি, 12 বছর পর্যন্ত আইয়ুব সাহেবের আমলে থেকে আপনারা অনেকেরই মাথা অনেকটা খারাপ হয়ে, আপনারা অ্যাবসলুট পাওয়ারের মানে সম্পূর্ণ পাওয়ারের অধিকারী ছিলেন। আপনারা জনগণের প্রতিনিধি আসলে অ্যাডজাস্ট করতে পারেন না। আপনাদের, আমি বড় কর্মচারীর কথা বলছি, গরিবদের কথা বলছি না, গরিবরা আমার দলে সব। তাদের বলবো একটু মগজটা একটু ঠিক করে ফেলান। আগের দিনের কথা বলে যান। জনগণের খাদেম হতে হবে, বড় কর্তা হলে চলবে না, ওই বড় চেয়ারে বসে হবে না, মানুষের সঙ্গে মিশতে হবে। ওদের ট্যাক্সে, ওদের পয়সায় আপনাদের সংসার চলে, এ কথা আপনাদের আমরা বুঝাই দেব। নিশ্চিন্ত থাকতে পারেন। বহু খেলা দেখেছি, আগরতলা মামলার খেলাও আমি দেখেছি, জেলের মধ্যে বসেও আমি খেলা দেখেছি। এই দেশের রাজনীতিতে বহুদিন আমি আছি, আমি দেখেছি। মেন্টালিটি চেঞ্জ করেন, নাহলে ভবিষ্যতে আপনাদের বিপদের সম্মুখীন আছে। আমরা মানুষদের বলবো ভালো লোক না বাড়ি করে দাও। ভাইরা আমার, আর ঢাকা শহরের যা বস্তুহারা আছেন, যাদের কৃষক ভাই থেকে আসছেন, নদী ভেঙে গেছেন, রিফিউজি হয়ে গেছেন, জমি দখল করে নেওয়া হয়েছে, তাদের জন্য আমরা বয়ার বন্দোবস্ত করব। আর কিছু সংখ্যক আমরা গ্রামের জায়গাতে যেখানে চর এরিয়া আছে সেখানে আমরা রিহেবিলিট করার চেষ্টা করব। বড় লোকের বড় লোক হতে দেব না, আর গরিবকে না খেয়ে মরতে দেব না, এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ। যে সমস্ত মামলা মকদ্দমা এখন পর্যন্ত রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে, শ্রমিকদের বিরুদ্ধে আছে এবং যারা বিনা বিচারে বন্দী আছে,
সরকারকে অনুরোধ করব তাদের এই মুহূর্তে মুক্তি দেওয়ার জন্য, আর না হলে কতদিনে রাখবেন, আমরাই তো মুক্তি দেবো ইনশাআল্লাহ, সময় বেশি দিলেন না। শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আমি বলতে চাই, এর আমূল পরিবর্তন করতে হবে। যে শিক্ষা মানুষের মঙ্গলের জন্য হয় না, সেই শিক্ষাকে বাদ দিয়ে যে শিক্ষা মানুষের মঙ্গলের জন্য হয় সেই দিকে আমাদের নজর দিতে হবে। বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্সকে আমাদের বাতিল করতে হবে। আমি বৈদেশিক নীতি সম্বন্ধে একটা কথা বলতে চাই। আমার দলের নীতি হলো সকলের উপর বন্ধুত্ব, কার সঙ্গে আমাদের দুশ্মন না। আমরা পাড়াপড়শির সঙ্গে শান্তিপূর্ণভাবে বাস করতে চাই। আমরা কোএক্সিস্টেন্সে বিশ্বাস করি। আমরা বিশ্ব শান্তিতে বিশ্বাস করি। আমি বিশ্ব দুনিয়ার বড় বড় শক্তিকে অনুরোধ করব, যে টাকা, যে অর্থ, যে সম্পদ আপনারা অস্ত্রের জন্য ব্যয় করেন এবং সেই টাকায় আর্মামেন্ট রেট যাকে বলা হয়, তা যদি আপনারা বন্ধ করে সেই অর্থের 10 ভাগও বিশ্ব দুনিয়ার গরিব মানুষের জন্য ব্যয় করতেন, এই দেশে এই দুনিয়ায় গরিব মানুষ থাকতো না। তাতে আপনাদের ইজ্জত বাড়ত। আমি আপনাদের কাছে আবেদন জানাবো, অস্ত্র তৈরি করা বন্ধ করেন, মানুষ মারা কল বন্ধ তৈরি করা বন্ধ করেন, এবং সেই অর্থ দিয়ে যেখানে কোটি কোটি মানুষ আজ না খাওয়া, যেখানে কোটি কোটি মানুষ আজ কাপড় পায় না, যেখানে কোটি কোটি মানুষ আজ বাড়ি নাই, যেখানে কোটি কোটি মানুষ আজ অশিক্ষিত, তাদের জন্য ব্যয় করেন। আপনাদের সম্মান দুনিয়ায় বাড়বে, মানুষ আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে। অস্ত্র দিয়ে জয়লাভ করতে পারলে আপনারা দুনিয়া অনেক দেশ জয়লাভ করতে পারতেন। আজ অস্ত্রের দিন ফুরিয়ে গেছে, আজ ভালোবাসা, মোহাম্মত, মানুষের খেদমতের দিন এসে গেছে। সেই দিকে আপনার নজর রাখতে আমি অনুরোধ করি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। হবে 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 নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এই তো সময়। কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এই তো সময়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। জনগণের প্রতিবাদকে প্রতিহত করতে চলল গুলি আর পুলিশি নির্যাতন। ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুর সহ দেশের প্রায় সর্বত্র আগুন লাগা বারুদের স্তূপের মতো ফুঁসে উঠল জনগণ। বাঙালির রক্তে রঞ্জিত হল রাজপথ। এমনি এক উত্তাল সময়ে 7ই মার্চ রেসকোর্স ময়দানে জাতির উদ্দেশ্যে বঙ্গবন্ধু দিলেন তার সেই ঐতিহাসিক ভাষণ। বাংলাদেশ স্বাধীন করো, অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ স্বাধীন করো। আমার আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার আশা অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয়, 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মনুষ্য নরনারী আত্মনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গলিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে 6 দফার আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে।
1969 আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আপনারা জানেন দোষ কি আমাদের? আজকে আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি, আপনারা জানেন, আলাপ আলোচনা করেছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। কি পেলাম আমরা? আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখিনী অস্ত্র মানুষের বিরুদ্ধে, তার বুকের উপরে হচ্ছে গুলি। তাকে আমি বলেছিলাম, জনাব ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান, ঢাকায় আসেন, কিভাবে আমার গরিবের উপরে, আমার বাংলার মানুষের বুকের উপরে গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন, তারপরে আপনি ঠিক করুন। আমি এই কথা বলেছিলাম। আমার 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম সামরিক আইন মার্শাল ল উদ্ধ করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের বেড়াকে ফেরত দিতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দিতে না পারি তোমরা বন্ধ করে দেবে। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবার বঙ্গবন্ধু বাঙালি জাতিকে বৃহত্তর সংগ্রামের জন্য প্রস্তুত করার লক্ষ্যে সারা দেশব্যাপী অসহযোগ আন্দোলনের ডাক দিলেন। শুরু হলো ঐতিহাসিক অসহযোগ। 23শে মার্চ সারা বাংলাদেশ জুড়ে পাকিস্তান দিবসের পরিবর্তে পালিত হয় প্রতিরোধ দিবস। পাকিস্তানি পতাকার পরিবর্তে বাংলাদেশের সর্বত্র বাংলাদেশের নতুন পতাকা উত্তোলন করা হয়। ছাত্রলীগ, প্রতিরোধ বাহিনী ঢাকার পল্টন ময়দানে এক আনুষ্ঠানিক কুচকাওয়াজের আয়োজন করে, যেখানে রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি গেয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। শহরের সব মিছিল গিয়ে শেষ হয় ধানমন্ডির 32 নম্বর সড়কে বঙ্গবন্ধুর বাসভবনে। এদিন বারবার তিনি মিছিলকারীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন, ভাষণ দিয়েছেন। জয় বাংলা বাহিনীর ভাইয়েরা, আপনারা সকাল থেকে এখন আপনারা কুচকাওয়াজ করেছেন। আপনারা শৃঙ্খলাভাবে দেশের
আরো আপনারা ট্রেনিং নেন, আরো প্রস্তুত হয়ে যান। আমি আপনাদের কাছে মাত্র একটা কথা বলতে পারি, 7 কোটি মানুষ মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আপনাদের মনে রাখা দরকার, নীতির সঙ্গে আপোষ হয় না। যদিও আমরা শান্তিপূর্ণভাবে ফয়সলা করতে চাই, কিন্তু নীতির সঙ্গে আপোষ হয় না। এই দেশের মানুষকে আর কলোনিয়াল বাজার করতে দেওয়া হবে না, এবং যেভাবে হয় 7 কোটি মানুষকে আমাদের মুক্তি করতে হবে যে কোনো ত্যাগের বিনিময়ে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হন, শহীদের রক্ত আমরা বৃথা যেতে দেব না, এবং যেভাবেই হয় এদেশের থেকে বাজার আমরা ধ্বংস করে দেব এবং বাংলার মানুষকে আমরা মুক্ত করব। কারোর সঙ্গে মাথা নত করবো না, দরকার হয় আরো রক্ত দেব, কিন্তু বাংলার মানুষকে আর আমরা পরাধীন থাকতে দেব না। আপনাদের মুক্তি না হওয়া পর্যন্ত আমার সংগ্রাম চলবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ। জাগো জাগো, জাগো জাগো, সংগ্রাম সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। জয় বাংলা, জয় বাংলা। বিশ্বাস রাখতে পারেন, দরকার হলে রক্ত দিয়ে আপনার দাবি আদায় করব। বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন ষড়যন্ত্রের এক বিরাট জাল ছড়ানো হচ্ছে চারপাশে। জেনারেল ইয়াহিয়া গোল টেবিলে আলোচনার নামে কালক্ষেপণের পাশাপাশি পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য সমাবেশ ঘটাতে শুরু করেছিলেন পূর্ব পাকিস্তানে। বঙ্গবন্ধু জনগণকে সাথে নিয়ে মানুষের জীবন সংগ্রামের কৌশল নির্ধারণ করলেন। এদিকে আলোচনা অসমাপ্ত রেখে প্রেসিডেন্ট ইয়াহিয়া অপারেশন সার্চলাইট নামে বাঙালি গণহত্যার এক দলিলে দস্তখত করে 25শে মার্চ সন্ধ্যায় পাড়ি জমালেন করাচির পথে। 25শে মার্চের কালো রাতেই শুরু হলো নির্বিচারে গণহত্যা। ঘর বাড়ি ছেড়ে জীবনের নিরাপত্তা খুঁজতে বের হলো অসহায় মানুষ। 25শে মার্চ গভীর রাতেই বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এদিকে 25শে মার্চ রাতেই ঢাকায় ধানমন্ডির 32 নম্বরে হামলা চালিয়ে গ্রেফতার করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ৭১-এর মার্চের উত্তাল দিনগুলিতে মহান নেতা বঙ্গবন্ধু তার ঘনিষ্ঠ সহকর্মীদের নিয়ে স্বাধীনতা যুদ্ধের রণকৌশল নির্ধারণ করেছিলেন। ওই রণকৌশলের অংশ হিসেবে মুজিবনগর সরকার গঠিত হয়। এই সরকার গঠনের মাধ্যমেই বাঙালি স্বাধীনতা যুদ্ধ রাজনৈতিক লক্ষ্য পূরণে প্রত্যয়ে দীপ্ত হয়। 10 এপ্রিল 1971 আগরতলায় সর্বপ্রথম সরকার গঠনের জন্য নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই দিনই কলকাতার বিভিন্ন পত্রিকায় ও সংবাদ সংস্থার অফিসগুলিতে তাজউদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়। তথ্য বিবরণীতে বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশ সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে অধ্যাপক ইউসুফ আলীকে সরকারের শপথ গ্রহণ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের ভেতরের মুক্তাঞ্চল কুষ্টিয়ার চুয়াডাঙ্গাকে অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়। শুধু একটি কথাই বিজ্ঞপ্তিতে গোপন রাখা হয়, তা হচ্ছে চুয়াডাঙ্গাতেই নবগঠিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। চুয়াডাঙ্গাতেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এই সিদ্ধান্ত গোপন রাখা হলেও আকস্মিকভাবে তা বিশ্বব্যাপী প্রচারিত হয়। স্বাধীনতার ঘোষণাপত্র, মুজিবনগর, বাংলাদেশ, 10 এপ্রিল 1971। 1971 সালের 26শে মার্চের সূচনা লগ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা যুদ্ধ ঘোষণার পরিপ্রেক্ষিতেই 1971 সালের 17 এপ্রিল মুজিবনগরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। যেহেতু একটি শাসনতন্ত্র প্রণয়নের উদ্দেশ্যে প্রতিনিধি নির্বাচনের জন্য
1970 সালের 7 ডিসেম্বর থেকে 1971 সালের 17 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং যেহেতু এসব নির্বাচনে বাংলাদেশের জনগণ 169 জন প্রতিনিধির মধ্যে 167 জন আওয়ামী লীগ সদস্যকে নির্বাচিত করেছিলেন এবং যেহেতু একটি শাসনতন্ত্র প্রণয়নের উদ্দেশ্যে জেনারেল ইয়াহিয়া খান 1971 সালের 3রা মার্চ নির্বাচিত জনপ্রতিনিধিগণকে এক সভায় মিলিত হবার জন্য ডেকেছিলেন এবং যেহেতু পরিষদের এই আহুত বৈঠক একতরফা ও বেআইনিভাবে অনির্দিষ্টকালের জন্য মুলতবি রাখা হয় এবং যেহেতু তাদের প্রতিশ্রুতি রক্ষার পরিবর্তে এবং বাংলাদেশের জনপ্রতিনিধিদের সাথে আলোচনারত অবস্থায় থেকেও পাকিস্তান কর্তৃপক্ষ এক অন্যায় ও প্রতারণাপূর্ণ যুদ্ধ শুরু করে এবং যেহেতু এরূপ প্রতারণাপূর্ণ ব্যবহারের বাস্তব অবস্থা ও পরিস্থিতিতে বাংলাদেশের 7.5 কোটি মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকারের ন্যায়সঙ্গত দাবি পূরণের মাধ্যমে 1971 সালের 26শে মার্চ ঢাকায় স্বাধীনতার এক ঘোষণা দান করেন এবং বাংলাদেশের মর্যাদা ও সংহতি রক্ষার জন্য বাংলাদেশের জনগণের প্রতি আবেদন জানান এবং যেহেতু একটি নৃশংস ও বর্বর যুদ্ধ পরিচালনায় মেতে পাকিস্তানি কর্তৃপক্ষ অন্যান্যদের সাথে বাংলাদেশের বেসামরিক ও নিরস্ত্র মানুষের উপর অগণিত গণহত্যা ও অভূতপূর্ব নিপীড়ন চালিয়েছে এবং এখনো চালিয়ে যাচ্ছে এবং যেহেতু পাকিস্তান কর্তৃপক্ষ একটি অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়ে এবং গণহত্যা চালিয়ে এবং দমনমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের জনপ্রতিনিধিদের পক্ষে মিলিত হবার বা শাসনতন্ত্র প্রণয়ন করার এবং নিজেদের একটি সরকার গঠনের কাজ অসম্ভব করে তুলেছে এবং যেহেতু বীরত্ব সাহস ও বিপ্লবী উদ্যমের মাধ্যমে বাংলাদেশের জনগণ বাংলাদেশ ভূখণ্ডের ওপর কার্যকরী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন, যাদের ইচ্ছায় সর্বোচ্চ বাংলাদেশের সেই জনগণের দেয়া গণরায় ম্যান্ডেট মেনে নিতে বাধ্য বলে আমরা বাংলাদেশের নির্বাচিত জনপ্রতিনিধিরা একটি গণপরিষদ গঠন করছি এবং পারস্পরিক আলাপ আলোচনা চালিয়ে এবং বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের নিশ্চয়তা বিধানের জন্য বাংলাদেশকে একটি সার্বভৌম গণপ্রজাতন্ত্র হিসাবে গঠন ও ঘোষণা করছি এবং এর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার প্রতি অনুসমর্থন দান করছি এবং সুনিশ্চিতভাবে ঘোষণা করছি ও অঙ্গীকার নিচ্ছি যে একটি শাসনতন্ত্র প্রণীত না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই থাকবেন এই প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলাম থাকবেন উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি প্রজাতন্ত্রের যাবতীয় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হবেন। ক্ষমা মঞ্জুর করা সহ প্রজাতন্ত্রের সর্ববিধ প্রশাসনিক ও আইন প্রণয়নকারী ক্ষমতাসমূহ প্রয়োগ করবেন। তাঁর হাতে একজন প্রধানমন্ত্রী এবং তাঁর বিবেচনানুযায়ী প্রয়োজনীয় অন্যান্য মন্ত্রী নিয়োগের ক্ষমতা থাকবে। ট্যাক্স ধার্য করার ও অর্থ ব্যয়ের ক্ষমতা থাকবে। গণপরিষদ ডাকার ও ভেঙে দেয়ার ক্ষমতা থাকবে। তিনি বাংলাদেশের জনগণকে একটি শৃঙ্খলাপূর্ণ ও ন্যায়সঙ্গত সরকার দেবার জন্য প্রয়োজনীয় অন্যান্য যাবতীয় কার্য সম্পাদন করবেন। আমরা বাংলাদেশের জনগণের নির্বাচিত প্রতিনিধিরা আরও অঙ্গীকার করছি যে কোনো অবস্থায় রাষ্ট্রপতি না থাকলে অথবা রাষ্ট্রপতি তাঁর কার্যভার গ্রহণে অসমর্থ হলে বা যে কোনো কারণে রাষ্ট্রপতি তাঁর ক্ষমতা প্রয়োগ করতে না পারলে রাষ্ট্রপতির উপর ন্যস্ত সমস্ত ক্ষমতা, কর্তব্য ও দায়িত্ব উপরাষ্ট্রপতির উপর বর্তাবে এবং তিনি তা প্রয়োগ করবেন। আমরা আরও অঙ্গীকার করছি যে বিশ্ব পরিবারের সদস্য হিসাবে
সকল কর্তব্য এবং দায়িত্ব পালন ও বাস্তবায়িত করব এবং জাতিসংঘের সনদ মেনে চলব। আমরা আরও ঘোষণা করছি যে স্বাধীনতার এই ঘোষণাপত্র 1971 সালের 26শে মার্চ থেকে কার্যকরী হয়েছে বলে গণ্য করা হবে। আমরা আরও ঘোষণা করছি যে এই দলিলটি কার্যকরী করার উদ্দেশ্যে অধ্যাপক ইউসুফ আলীকে যথাযথভাবে রাষ্ট্রীয় কার্য পরিচালনার ভারপ্রাপ্ত ব্যক্তিরূপে নিয়োগ করা এবং রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির কার্যভার গ্রহণের শপথ অনুষ্ঠানের কাজ পরিচালনার দায়িত্ব অর্পণ করা হল। 17 এপ্রিল সকাল 11:30 তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, AHM কামারুজ্জামান, ক্যাপ্টেন M মনসুর আলী, MAG ওসমানী মঞ্চে এসে দাঁড়ান। প্রাথমিক পর্যায়ে ক্যাপ্টেন মাহবুব গার্ড অব অনারের নেতৃত্ব দেন। সৈয়দ নজরুল ইসলাম অভিবাদন গ্রহণ করে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় সঙ্গীত পরিবেশন করেন মোহাম্মদ আসাদুল হক, শাহাবুদ্দিন আহমেদ সেন্টু, পিন্টু বিশ্বাস সহ আরো অনেকে। অধ্যাপক ইউসুফ আলী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন এবং নবগঠিত বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। বিপুল সংখ্যক বিদেশি সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয় অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী AHM কামরুজ্জামান, অর্থমন্ত্রী ক্যাপ্টেন M মনসুর আলী এবং MAG ওসমানীর সঙ্গে। শপথ অনুষ্ঠানের পর তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দ নজরুল ইসলাম বক্তব্য রাখেন। Republic of Bangladesh is proclaimed at the unknown village of Bhaberpara, now renamed Mujibnagar. সেই ঘোষণাপত্র মোতাবেক স্বাধীন জনগণতান্ত্রিক বাংলাদেশ সরকারের উপরাষ্ট্রপতির শপথ আমি গ্রহণ করেছি। তাজউদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে যে তারা আমাদের আমন্ত্রণে স্বাধীন বাংলাদেশের মাটি দেখে যাওয়ার জন্যে বহু কষ্ট করে বহু দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন। এভাবেই একটি স্বাধীন দেশের একটি নতুন সরকারের যাত্রা শুরু হয়। হানাদার পাকিস্তানি বাহিনীর বর্বরতম নৃশংস হত্যাকাণ্ডের এই নজির পৃথিবীর ইতিহাসে বিরল। বীর মুক্তিযোদ্ধারা তাদের অসীম সাহসিকতায় জীবন বাজি রেখে যুদ্ধ করেছে দিনের পর দিন। একের পর এক অঞ্চল তারা শত্রু মুক্ত করেছে, সেখানে উড়িয়েছে স্বাধীন বাংলার বিজয় পতাকা। ৭১ মুক্তিবাহিনীর সৈনিক ও মুক্তিযোদ্ধারা জয় বাংলা বলে শপথনামায় স্বাক্ষর করে দেশ মাতৃকার বুকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। দীর্ঘ ৯ মাসের সংগ্রাম আর ত্যাগের বিনিময়ে অবশেষে এলো স্বাধীনতা। পরাজিত সৈন্য সহ পাকিস্তান হানাদার বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল AK নিয়াজি রেসকোর্স ময়দানে আত্মসমর্পণের দলিলে দস্তখত করলেন। এলো বিজয়, এলো স্বাধীনতা। বিশ্বের মানচিত্র আর ইতিহাসে লেখা হলো স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাম। Happy
আমাদের রক্ত টগবগ দুলছে মুক্তির দীপ্ত তারুণ্যে এই ভয় হোক রক্তের ছটপট ভয় হোক রক্তের ছটপট তবু করি না করি না করি না ভয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয়। দেশ স্বাধীন, কিন্তু প্রিয় নেতা দেশে নেই। উদ্বেগে আকুল জনতা বাঁধ ভাঙা জোয়ারের মতো এসে ভিড় জমালো ধানমন্ডির 32 নম্বর বাড়িতে। পাকিস্তানের কারাগারে কেমন আছেন আমাদের নেতা? কবে আসছেন তিনি বাংলার মানুষের কাছে? উদ্বেগে আকুল জাতি পরম অপেক্ষায়, তখন প্রহর গুনছে তাদের নেতা কবে আসবেন। পাক হানাদার আর তাদের এদেশি দোসর রাজাকার আলবদর বাহিনী সোনার বাংলাকে ধ্বংসের স্তূপে এনে দাঁড় করিয়েছে এই 9 মাসে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর গ্রামটিও হয়েছে যুদ্ধে ক্ষত বিক্ষত বিধ্বস্ত। বেগম মুজিব সেই সংকটময় মুহূর্তে ছুটে গেছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অসহায় গ্রামবাসীদের পাশে। সাধারণ মানুষ অধীর আগ্রহ আর উৎকণ্ঠা নিয়ে ছুটে এসেছে তারই কাছে। 9 মাসের ধ্বংসযজ্ঞে দেশের যোগাযোগ ব্যবস্থা সহ প্রায় সকল ক্ষেত্রেই বিরাজ করছিল এক চরম অচলাবস্থা। হানাদার বাহিনী এদেশের সড়ক, জনপথ, সেতু, রেলওয়ে সংযোগ প্রায় সবই বিধ্বস্ত করে দিয়ে গিয়েছিল। ব্যাংকের কোটি কোটি টাকার নোট ভস্মীভূত করে হানাদার বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে ভেঙে দিতে চেয়েছিল। জগৎ বরেণ্য নেতা বঙ্গবন্ধু এলেন লন্ডনে। ইংল্যান্ডের যাবতীয় প্রথা ভঙ্গ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হেথ ছুটে এসে বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানিয়েছেন। প্রেস কনফারেন্সে এসেছেন বঙ্গবন্ধু। I am free to share the unbounded joy of freedom with my fellow countrymen who have owned their freedom in an epic liberation struggle. The ultimate achievement of this struggle is the creation of an independent, sovereign People's Republic of Bangladesh, of which my people declared me as the president while I was a prisoner in the condemned cell awaiting the execution of a sentence of hanging. No people has had to pay as high a price in human life and suffering for their freedom as has been exacted from the people of Bangladesh. I cannot wait a single moment to return to my people. হোটেলের জানালা দিয়ে উৎফুল্ল জনতাকে শুভেচ্ছা জানাচ্ছেন। January 10th, 1972, Delhi Airport. A Royal Air Force comet from London brings a Bangabandhu Sheikh Mujibur Rahman, President of the People's Republic of Bangladesh. There were months of terrible uncertainty and anxiety about his health and life when he was held in jail by the military rulers of Pakistan. The Sheikh is received by the President, Mr. Giri, Prime Minister, Mrs. Indira Gandhi, ministers and other dignitaries. Bangabandhu meets the chiefs of the three services. Welcoming the Bangabandhu, Mr. Giri says, "You are the embodiment
of the undying spirit of suffering and sacrifice in the cause of human liberty and human freedom. The emergence of independent Bangladesh is itself a unique event in the annals of democratic movement in world history. The Sheikh replies, For me, this is a most gratifying moment. I have decided to stop over in the historic capital of your great country on my way to Bangladesh. For this is the least I could do to pay personal tribute to the best friend of my people, the people of India, and your government under the leadership of your magnificent Prime Minister, Mrs. Indira Gandhi. 22 diplomatic representatives welcomed the Sheikh. The scene shifts to the Delhi Cantonment Parade Ground. Welcoming the Sheikh, Prime Minister Indira Gandhi says India has fulfilled her three promises: the return of the refugees, support to the Mukti Bahini, and the securing of the release of Sheikh Mujibur Rahman. अवसर देंगे और वो वादा उन्होंने पूरा कर दिया है, चाहे वो उनका शरीर जेल में बंद था, लेकिन उनकी आत्मा को कोई बंद नहीं कर सका। और उसने प्रेरणा दी बांग्लादेश के लोगों को कि इस हिम्मत से उन्होंने लड़ा और आज वो स्वतंत्र हैं और उन्हीं आदर्शों पे लड़ा जो हमारे देश को प्रेरणा देते आए हैं। हमने यहाँ भारत में भी 3 वादे किए थे अपनी जनता से। पहले ये कि जो शरणार्थी यहाँ आए हैं वो सब वापस जाएंगे, दूसरा ये कि हम हर तरह से मुक्ति वाहिनी की सहायता करेंगे, बांग्लादेश के लोगों की मदद करेंगे, और तीसरे कि शेख साहब को हम जरूर छुड़वाएंगे जेल से। हमने भी अपने 3 वादे पूरे किए हैं। प्राइम मिनिस्टर श्रीमती गांधी, लेडीज एंड जेंटलमैन प्रेजेंट, हमारे भाई और बोनेरा। In his reply, the Sheikh says, "My people will be eternally grateful to the people and government of India for having stood by us in our darkest hour. Bangladesh stands for secularism, socialism and democracy." আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের সরকার, আপনাদের সৈনিক বাহিনী, সৈন্যবাহিনী, আপনাদের জনসাধারণ যে সাহায্য এবং সহানুভূতি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে, চিরদিন বাংলার মানুষ তা ভুলতে পারবে না। ব্যক্তিগতভাবে আপনারা জানেন আমি পশ্চিম পাকিস্তানের অন্ধকার ছেলের মধ্যে বন্দী ছিলাম 2 দিন আগেও।
শ্রীমতী গান্ধী আমার জন্য দুনিয়ার এমন জায়গা নাই যেখানে তিনি চেষ্টা করেন নাই আমাকে রক্ষা করার জন্য। আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ। আমার ৬-৭ কোটি মানুষ ব্যক্তিগতভাবে তার কাছে এবং তার সরকারের কাছে কৃতজ্ঞ। আমার জনসাধারণ ভারতবর্ষের জনসাধারণের কাছে কৃতজ্ঞ। আর যেভাবে ১ কোটি লোকের খাওয়ার বন্দোবস্ত এবং টাকার বন্দোবস্ত আপনারা করেছেন, আমি জানি ভারতবর্ষের মানুষও দুঃখী আছে, সেখানে তারাও কষ্ট পাচ্ছে, তাদেরও অভাবিত আছে। তা থাকতেও তারা সর্বস্ব দিয়েছে আমার লোককে সাহায্য করার জন্য। চিরদিন আমরা তা ভুলতে পারবো না। আমরা আশা করি, আজ জানেন বাংলাদেশ শেষ হয়ে গেছে। আমি সমস্ত সকল প্রকার সাহায্য সহানুভূতি আশা করি এবং এও আশা করি যে দুনিয়ার শান্তিপূর্ণ গণতান্ত্রিক যে মানুষ আছে তারা এগিয়ে আসবে আমার মানুষকে সাহায্য করার জন্য। আমি বিশ্বাস করি সেকুলারিজমে, আমি বিশ্বাস করি গণতন্ত্রে, আমি বিশ্বাস করি সোশ্যালিজমে। আমাকে প্রশ্ন করা হয়, শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে আপনার আদর্শে এত মিল কেন? আমি বলি, এটা আদর্শের মিল, এটা নীতির মিল, এটা মনুষ্যত্বের মিল, এটা বিশ্ব শান্তির মিল। At Rashtrapati Bhavan, the Sheikh discusses matters of mutual interest with President Giri and the Prime Minister. Nine months ago, Sheikh Mujibur Rahman was taken to Pakistan as a prisoner. He was nearly executed on December the 15th. A shallow grave had been dug near his cell in Mianwali jail. But the merciful jailer concealed the Sheikh in his house. Today, the unchallenged leader of his people returns to Dhaka as the first president of the People's Republic of Bangladesh. 1972 10 জানুয়ারি সারা দেশ উদ্বেগে অধীর হয়ে আছে। তাদের নেতা ফিরে আসছেন, নেতা ফিরে আসছেন, এই খবর ছড়িয়ে পড়েছে শহরে, বন্দরে, গ্রামে, গঞ্জে, সবখানে। তাই কেবল একই গুঞ্জন, নেতা আসছেন, নেতা আসছেন। স্বাধীন বাংলার নতুন সূর্যালোকে সূর্যের মতো চিরভাস্বর উজ্জ্বল মহান নেতা ফিরে আসছেন তার প্রাণ প্রিয় স্বদেশ ভূমিতে। তাকে বহনকারী বিমান বাংলাদেশের মাটিকে স্পর্শ করে ঘোষণা করল সেই মহানায়কের আগমন বার্তা। লক্ষ কোটি জনতার কণ্ঠে ধ্বনিত জয় বাংলা আর জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হলো আকাশ বাতাস। সদ্য স্বাধীন স্বদেশের মাটিতে পা রেখে কিংবদন্তির এই মহানায়ক শিশুর মতো আবেগে আকুল হলেন। আনন্দ বেদনার অশ্রুধারা নামল তার দু চোখের কোল বেয়ে। প্রিয় নেতাকে ফিরে পেয়ে এদেশের মানুষও সেদিন উল্লসিত হয়েছিল আনন্দে অশ্রু সজল। দেশের মাটি তোমার পদে ঠেকায় মাথা, তোমাতে লক্ষ জনতার বিশাল সমাবেশে ভাষণ দিতে গিয়ে বঙ্গবন্ধু সেদিন বারে বারে হৃদয়ের রুদ্ধ আবেগে অধীর হয়ে পড়ছিলেন। আমি প্রথমে স্মরণ করি আমার বাংলাদেশের ছাত্র, শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী, সেবাই, পুলিশ, জনগণকে, হিন্দু মুসলমানকে হত্যা করা হয়েছে। তাদের আত্মার মঙ্গল কামনা করে এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আপনাদের কাছে দু এক কথা বলতে চাই। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে।
করতে পারবো না। বাংলার ছেলেরা, বাংলার মায়েরা, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার বুদ্ধিজীবী কিভাবে সংগ্রাম করেছে, আমি কারাগারে বন্দী ছিলাম, ফাঁসি কাটতে যাবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে কেউ দমায় রাখতে পারবে না, আমার বাংলার মানুষ প্রায় 30 লক্ষ লোককে মেরে ফেলে দেওয়া হয়েছে বাংলায়। দ্বিতীয় মহাযুদ্ধেও এবং প্রথম মহাযুদ্ধেও এত লোক, এত সাধারণ নাগরিক মৃত্যুবরণ করে নাই, শহীদ হয় নাই, যা আমার এই 7 কোটি বাংলাদেশে পেয়েছে। আমি জানতাম না আপনাদের কাছে আমি ফিরে আসবো। আমি খালি একটা কথা বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে যাও আমার আপত্তি নাই, মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও, এই একটা অনুরোধ তোমাদের। তবে মনে রাখা উচিত, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ স্বাধীন থাকবে, বাংলাদেশকে কেউ দমাতে পারবে না। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, 7 কোটি বাঙালির বঙ্গজননী রেখেছ বাঙালি করে মানুষ করনি। কবিগুরু মিথ্যা কথা প্রমাণ হয়ে গেছে, আমার বাঙালি আজ মানুষ। জানতাম না আমার ফাঁসির হুকুম হয়ে গেছে, আমার ছেলের পাশে আমার জন্য কবর খোঁজা হয়েছে। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে 2 বার মরে না। আমি বলেছিলাম আমার মৃত্যু আসে থাকে যদি আমি হাসতে হাতে যাব, আমার বাঙালি জাতকে অপমান করে যাব না, তোমাদের কাছে ক্ষমা চাইব না, এবং যাবার সময় বলে যাব, জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান। 12ই মার্চ 1972 বঙ্গবন্ধুর অনুরোধে ভারতীয় মিত্রবাহিনী বাংলাদেশ ত্যাগ করে। তীক্ষ্ণ কূটনৈতিক প্রজ্ঞার অধিকারী বঙ্গবন্ধুর পক্ষেই এই পদক্ষেপ গ্রহণ করা সম্ভবপর হয়েছিল। বাংলার দামাল ছেলেরা একদিন অস্ত্র তুলে নিয়েছিল দেশের স্বাধিকার আদায়ের জন্য। চাষি তার লাঙল ফেলে, জেলে তার জাল ফেলে, শ্রমিক তার যন্ত্র ফেলে অস্ত্র তুলে নিয়েছিল। দেশের স্বাধীনতার পর স্থিতিশীলতা এবং শান্তির লক্ষ্যে এই জনগণই মহান নেতার নির্দেশে অস্ত্র জমা দিয়ে আবার নিজ নিজ কর্মে ফিরে যাবার অঙ্গীকার ঘোষণা করল দৃঢ় প্রত্যয়। বেরিয়ে পড়লেন বঙ্গবন্ধু ব্যাপক জনসংযোগে। টাঙ্গাইলে অভূতপূর্ব এক জনসমাবেশে বঙ্গবন্ধুর সঙ্গে মিলিত হলেন বর্ষিয়ান জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সদ্য স্বাধীন বিধ্বস্ত দেশকে গড়ে তোলার অদম্য উৎসাহ নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কাজ শুরু করেছিলেন। একটি শোষণ মুক্ত, সুখী, সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলাই ছিল তার আজীবনের স্বপ্ন। দেশকে খাদ্যে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে বঙ্গবন্ধুর সবুজ বিপ্লব ছিল সত্যিকার অর্থে দারিদ্র্য মুক্ত সোনার বাংলা গড়ার এক সার্থক পদক্ষেপ। বঙ্গবন্ধু এদেশের মানুষকে সত্যিকার মানুষের মর্যাদা দিতে চেয়েছিলেন। নিপীড়িত, নির্যাতিত, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে বঙ্গবন্ধু ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছিলেন। কৃষকের মাঠ থেকে শুরু করে এই কর্মসূচি ছড়িয়ে পড়েছিল পল্লীর প্রত্যন্ত অঞ্চলেও। মিলিটারি একাডেমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনা অফিসারদের প্রথম শিক্ষা সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করলেন। তিনি উপলব্ধি করেছিলেন একটি স্বাধীন জাতির সার্বভৌমত্ব রক্ষায় সুপ্রশিক্ষিত সেনাবাহিনী অত্যাবশ্যক। নৌ, সেনা
ও বিমান বাহিনীকে তাই সুশৃঙ্খল বাহিনী হিসেবে যুগের উপযোগী করে গড়ে তোলার আকাঙ্ক্ষা নিয়ে বঙ্গবন্ধু কাজ শুরু করেছিলেন। তিনি এই বাহিনীকে দক্ষ, সাহসী এবং বিশ্বের অন্যতম সেরা বাহিনী হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। সদ্য স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে মৈত্রীর হাত বাড়িয়ে এগিয়ে এলো বিশ্বের বহু দেশ। বিশ্ব নেতৃবৃন্দ ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অভিনন্দন জানাতে এগিয়ে এলেন স্বতঃস্ফূর্তভাবে। স্বাক্ষরিত হলো বিভিন্ন দেশের সঙ্গে স্বাধীন বাংলাদেশের মৈত্রী ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন চুক্তি। বঙ্গবন্ধু জাতিকে উপহার দিলেন অনন্য এক পবিত্র দলিল, বাংলাদেশের সংবিধান। বিপ্লবের পরে কেউ শাসনতন্ত্র 11 মাসে দিতে পারে নাই। এই বাংলার মাটিতে আওয়ামী লীগও আমরা দিয়েছি। আপনাদের দলিল জনগণের অধিকারের দলিল। 25 বছর কত সংগ্রাম করছে এই দলিলের জন্য। সেই দলিল বাংলার মানুষ আজ পেয়েছে। বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। তুমি শাখা সিরাজ সন্তান এই বাংলাদেশে, ক্ষুদিরাম সূর্য সেন নেতাজি সন্তান এই বাংলাদেশে। তুমি শাখা সিরাজ সন্তান এই বাংলাদেশে, ক্ষুদিরাম সূর্য সেন নেতাজি সন্তান এই বাংলাদেশে। এই বাংলার কথা বলতে গিয়ে বিশ্বটাকে কাঁপিয়ে দিল কার সে কণ্ঠস্বর, মুজিবর সে যে মুজিবর। জয় বাংলা বলে রে ভাই, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। ছয়টি ছেলে বাংলা ভাষার চরণে দিল প্রাণ, তারা বলে গেল ভাষাই ধর্ম, ভাষাই মোদের মান। ছয়টি ছেলে বাংলা ভাষার চরণে দিল প্রাণ, তারা বলে গেল ভাষাই ধর্ম, ভাষাই মোদের মান। মাইকেল বিশ্বকবি নজরুল সন্তান এই বাংলাদেশে, কায়কোবাদ বিবেকানন্দ অরবিন্দ সন্তান এই বাংলাদেশে। মাইকেল বিশ্বকবি নজরুল সন্তান এই বাংলাদেশে, কায়কোবাদ বিবেকানন্দ অরবিন্দ সন্তান এই বাংলাদেশে। এই বাংলার কথা বলতে গিয়ে বিশ্বটাকে কাঁপিয়ে দিল কার সে কণ্ঠস্বর, মুজিবর সে যে মুজিবর। জয় বাংলা বলে রে ভাই, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। আমরা সবাই বাঙালি। এই বাংলার কথা বলতে গিয়ে বিশ্বটাকে কাঁপিয়ে দিল কার সে কণ্ঠস্বর, মুজিবর সে যে মুজিবর। জয় বাংলা বলে রে ভাই, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি।
মিস্টার প্রেসিডেন্ট, আজ এই মহান পরিষদে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়ে আমি নিজকে ভাগ্যবান মনে করছি। মানব জাতির এই পার্লামেন্টে বাংলাদেশের ৬৭ কোটি মানুষ প্রতিনিধিত্ব লাভ করায় আপনাদের মধ্যে যে গভীর সন্তোষের ভাব আমি লক্ষ্য করেছি, আমিও তার অংশীদার। বাঙালি জাতির জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ তার আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনের সংগ্রাম আজ বিরাট সাফল্য দ্বারা চিহ্নিত। একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে মুক্ত সম্মানজনক জীবনযাপনের অধিকার অর্জনের জন্য বাঙালি জাতি বহু শতাব্দী ধরে সংগ্রাম চালিয়ে এসেছে। তারা চেয়েছে বিশ্বের সকল জাতির সঙ্গে শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করতে। জাতিসংঘ সনদে যে মহান আদর্শের কথা বলা হয়েছে তা আমাদের জনগণের আদর্শ, এবং এই আদর্শের জন্য তারা চরম ত্যাগ স্বীকার করেছেন। এমন এক বিশ্ব ব্যবস্থা গঠনে বাঙালি জাতি উৎসর্গীকৃত, যে ব্যবস্থায় সকল মানুষের শান্তি ও ন্যায় বিচার লাভের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হবে। এবং আমি জানি আমাদের প্রতিজ্ঞা গ্রহণের মধ্যে আমাদের লাখো লাখো শহীদের বিদেহী আত্মায় তৃপ্ত নিহিত রয়েছে। আমাদের জন্য বিশেষ সৌভাগ্যের কথা, বাংলাদেশ এমন এক সময় জাতিসংঘে প্রবেশ করেছে যখন এই পরিষদের প্রেসিডেন্ট পদোন্নতি করেছেন এমন এক মহান ব্যক্তি, নিজেও ছিলেন একজন সক্রিয় মুক্তি সংগ্রামী। মাননীয় প্রেসিডেন্ট, গত বছর আলজিয়ার্সে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ দেশের শীর্ষ সম্মেলন সফল করে তোলার কাজে আপনার মূল্যবান অবদানের কথা আমি স্মরণ করছি। যাদের মহান আত্মত্যাগে বাংলাদেশ আজ জাতিসংঘে আসন লাভে সমর্থ হয়েছে, এই সুযোগে আমি তাদের অভিবাদন জানাই। বাংলাদেশের মুক্তি সংগ্রামে যেসব দেশ ও জাতি সমর্থন জাগিয়েছেন, আমি তাদের প্রতিও জানাই আমার অন্তরের গভীর কৃতজ্ঞতা। নবলব্ধ স্বাধীনতা সংহত করার কাজে, যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে এবং জনগণের জন্য অধিকার কল্যাণকর ভবিষ্যৎ গঠনের বিরাট চ্যালেঞ্জ মোকাবেলার করার কাজে যেসব দেশ ও জাতি বাংলাদেশকে সাহায্য করেছেন, আমি তাদেরও আমার আন্তরিক ধন্যবাদ জানাই। জাতিসংঘে আমাদের আসন গ্রহণকে যারা অভিনন্দন জানিয়েছেন, আমি তাদেরও বাংলাদেশের জনসাধারণের আন্তরিক ধন্যবাদ পৌঁছে দিচ্ছি। বাংলাদেশের সংগ্রামের ন্যায় ও শান্তির জন্য যে সার্বজনীন সংগ্রাম, তারই প্রতীক স্বরূপ। সুতরাং বাংলাদেশ শুরু থেকে বিশ্বের জনগণের পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। জাতিসংঘের জন্মের পর তার 1 শতাব্দীর অভিজ্ঞতায় দেখা যায় যে তার আদর্শ বাস্তবায়নে বিরাট বাধার মুখে সংগ্রাম চালাতে হয়েছে। জাতিসংঘ সনদে যে আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতিশ্রুতি, সে প্রতিশ্রুতি অধিকার অর্জনের জন্য এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় লাখো লাখো মুক্তি সেনানীকে আত্মনিয়োগ দিতে হয়েছে। এই সংগ্রাম এখনো চলছে। গায়ের জোরে বেআইনি ভাবে এলাকা দখল, জনগণের ন্যায়সঙ্গত অধিকারকে নস্যাৎ করার কাজে শক্তির ব্যবহার, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে চলেছে এই যুদ্ধ। এই যুদ্ধ ব্যর্থ হয়নি। আলজেরিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ ও গিনি-বিসাউয়ে বিরাট বিজয় অর্জিত হয়েছে। উদীয়মান দেশসমূহের অবশ্যই নিজেদের কার্যক্ষমতার প্রতি আস্থা রাখতে হবে। মনে রাখতে হবে, জনগণের ঐক্যবদ্ধ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শুধু আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি, গড়ে তুলতে পারি উন্নততর ভবিষ্যৎ। মিস্টার প্রেসিডেন্ট, আপনাকে ধন্যবাদ। জাপান ভ্রমণের ষষ্ঠ দিবস 23শে অক্টোবর। প্রধানমন্ত্রী শেখ মুজিব আজ সকালে অলিম্পিক ক্রীড়াঙ্গনের অনতি দূরে অবস্থিত এনএইচকে বেতার ও টেলিভিশন কেন্দ্রে উপস্থিত হয়েছেন টেলিভিশনে বিশেষ সাক্ষাৎকারের জন্য। টেলিভিশন সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করলেন, বাংলাদেশ আজ যে বিপুল সমস্যার সম্মুখীন, তার সমাধানে জাপান তার বিজ্ঞান ও প্রযুক্তি কৌশলের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে। এনএইচকের বিশ্ববিখ্যাত সাজ সরঞ্জাম, যন্ত্রপাতি, কর্মকৌশল ও ব্যবস্থাদি পরিদর্শন করতে মহিলারাও সঙ্গী হয়েছেন।
টেলিভিশন সাক্ষাৎকারের পরই প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলন। স্বচ্ছন্দ ভাষণে প্রধানমন্ত্রী মুজিববাদ সম্পর্কে ব্যাখ্যা করলেন। নিজের আদর্শে তার অটল বিশ্বাস তার প্রতি সমবেত ব্যক্তিদের আস্থাকে দৃঢ়তর করে তুলল। সাক্ষাৎকারের শেষে পরস্পর উপহার বিনিময়। এরপর অপেক্ষা করছিল জাপানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। এই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ মুজিব বাংলাদেশের পাঁচশালা পরিকল্পনাকে কার্যকরী করার ক্ষেত্রে জাপানের সহযোগিতা কামনা করেন। পররাষ্ট্রমন্ত্রী ওহিরা জাপানি সাহায্যের প্রতিশ্রুতি দেন। টোকিওর সর্বশেষ রজনী। নিউ ওতানি হোটেলে নিপ্পন বাংলাদেশ সমিতির উদ্যোগে প্রধানমন্ত্রী তথা বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আয়োজিত চায়ের আসর। প্রধানমন্ত্রী শেখ মুজিবের পরনে জাতীয় পোশাক। সহস্রাধিক অতিথির উপস্থিতিতে প্রধানমন্ত্রী জাপানে তিনি যে সহৃদয় ব্যবহার পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানালেন। এই আসরে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হলো একটি জাহাজে নির্মিত ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের মডেল ও ক্যাটালগ। প্রধানমন্ত্রী শেখ মুজিব সাকাকিবারা নৃত্য সম্প্রদায় কর্তৃক পরিবেশিত বাংলাদেশের নৃত্য দেখে মুগ্ধ হন। অকস্মাৎ মঞ্চে শুরু হলো জাপানের সর্বাধিক জনপ্রিয় নৃত্যের অন্যতম আওয়া নৃত্য। রাসেল ভাই উপহার পেল উৎসবের পোশাক। সর্বশেষ অনুষ্ঠান ছিল স্বগৃহে সস্ত্রীক প্রধানমন্ত্রী তানাকা কর্তৃক আয়োজিত নৈশভোজ। এই আসরে প্রধানমন্ত্রী তানাকা আশ্বাস দিলেন দেশ গঠনে বাংলাদেশ জাপানের সহযোগিতা লাভ করবে। নবজাত রাষ্ট্রের জনক শেখ মুজিবুর রহমান গভীরভাবে রেখাপাত করলেন প্রধানমন্ত্রী তানাকা সহ সমগ্র জাপানি জনগণের হৃদয়ে। এখানেই তার জাপানের সফরসূচি সমাপ্ত হলো। আলজেরিয়ায় জোট নিরপেক্ষ সম্মেলনে বঙ্গবন্ধু ঘোষণা করলেন মানবতার বিরুদ্ধে নির্যাতন ও নিপীড়নের অবসানে বাংলাদেশের কণ্ঠ সব সময় সোচ্চার থাকবে। This is why we have embodied these principles in our Constitution, and we are committed by the Constitution to support the just struggle of the oppressed people against colonialism, imperialism, and racialism throughout the world. I consider it important to affirm the term Third World tends to obscure the basic reality. The world is divided between those who are the oppressors and those who are the oppressed. জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেতা যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো। বঙ্গবন্ধুর সঙ্গে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি মত বিনিময় করলেন। মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত বঙ্গবন্ধুকে মানবতার অন্যতম প্রতিকৃতি হিসেবে অভিনন্দিত করলেন। বাংলাদেশের জনগণের সহায়তায় ঘোষণা করলেন তার সরকার ও জনগণের আন্তরিক মনোভাবের কথা। বঙ্গবন্ধু যোগ দিলেন কমনওয়েলথ সম্মেলনে। সেখানে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে তার দেখা হলো। তাদের সঙ্গে শান্তি ও সৌহার্দ্যের বিষয় নিয়ে তিনি মত বিনিময় করলেন। সৌদি বাদশাহ ফয়সাল
বঙ্গবন্ধুকে তার দেশের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিলে বঙ্গবন্ধু ঘোষণা দেন, আরবরা আমাদের ভাই, আমরা তাদের পাশে আছি। বঙ্গবন্ধু কুয়েতের আমিরের সঙ্গে সাক্ষাৎকালেও আরব জনগণের প্রতি বাংলাদেশের জনগণের ভ্রাতৃত্ব সুলভ মনোভাবের কথা জানিয়ে দিলেন আরেকবার। ভালোবাসায় অমর হলাম, সেদিন আমি যুদ্ধে ছিলাম। ফাঁসির মঞ্চে কারাগারে মৃত্যু ভয় তুচ্ছ করে, তোমার বজ্র কণ্ঠ বাণী লক্ষ প্রাণী প্রতিধ্বনি। ফাঁসির মঞ্চে কারাগারে মৃত্যু ভয় তুচ্ছ করে, তোমার বজ্র কণ্ঠ বাণী লক্ষ প্রাণী প্রতিধ্বনি। নিজেরে খুঁজে সেদিন আমি যুদ্ধে ছিলাম। শপথ নিলাম নিলাম হাতিয়ার, হে মোর অহংকার, হে মোর অহংকার। তোমার নামে শপথ নিলাম নিলাম হাতিয়ার, হে মোর অহংকার, হে মোর অহংকার। রক্ত মাখা হৃদয় জুড়ে স্বদেশ পতাকা উড়িয়ে দিলাম, ধন্য হলাম সেদিন আমি যুদ্ধে ছিলাম। সেদিন আমি যুদ্ধে ছিলাম, তোমার ডাকে যুদ্ধে গেলাম, অস্ত্র নিলাম, জীবন দিলাম। ভালোবাসায় অমর হলাম, সেদিন আমি যুদ্ধে ছিলাম। তোমার ডাকে যুদ্ধে গেলাম, অস্ত্র নিলাম, জীবন দিলাম। ভালোবাসায় অমর হলাম, সেদিন আমি যুদ্ধে ছিলাম। শান্তির অগ্রসেনা বঙ্গবন্ধু সারা বিশ্বের মুক্তিকামী মানুষের কাছে আজ শান্তি আর স্বাধীনতার মূর্ত প্রতীক। মানব দরদী এই জননেতা তার উদার মানবিক আদর্শের জন্য আজ বিশ্ববন্দিত। ঢাকায় বিশ্ব শান্তি পরিষদ আয়োজিত এশীয় শান্তি সম্মেলনে শান্তির অগ্রসেনা হিসেবে বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদক দিয়ে সম্মান জানানো হলো। বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি এবং বহু বিশিষ্ট প্রতিনিধি এই সম্মেলনে ভাষণ দিলেন। এশিয়া, আফ্রিকা,
লাতিন আমেরিকা, আরব দেশগুলো ও ইন্দোচীনে দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম চালাবার ও শান্তির আলোয় উজ্জ্বল করে তোলার দীপ্ত সংকল্প ঘোষিত হল। সারা বিশ্বে সমস্ত প্রগতিশীল আন্দোলনের প্রতি সমর্থন জানালো বাংলাদেশ। বিশ্ব শান্তি পরিষদের মহাসচিব শ্রী রমেশচন্দ্র বললেন, বাংলাদেশ একা নয়, সারা বিশ্ব আছে বাংলাদেশের পাশে। এদেশের 30 লাখ শহীদ সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে শুধু বাংলাদেশেরই শহীদ নন, এরা এশিয়া তথা সারা দুনিয়ার শহীদ। বঙ্গবন্ধু আজ বিশ্ববন্ধু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন, এক সাগর রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা লাভ করতে হয়েছে, তাই আমরা মর্মে মর্মে অনুধাবন করি বিশ্ব শান্তি তথা আঞ্চলিক শান্তির অপরিহার্যতা। এই পটভূমিতে আপনারা বিশ্ব শান্তি আন্দোলনের সহমর্মী প্রতিনিধিরা আমাকে জুলিও কুরির শান্তি পদকে ভূষিত করেছেন। এই সম্মানের জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু একই সাথে আমি এটাও একান্তভাবে অনুভব করি যে এই সম্মান কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়। এই সম্মান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহীদদের, স্বাধীনতা সংগ্রামে বীর সেনানীদের। জুলিও কুরি শান্তি পদক সমগ্র বাঙালি জাতি, এটা আমার দেশের 7.5 কোটি মানুষের। বিশ্বের কিছু মহাশক্তির অস্ত্র প্রতিযোগিতা বিশ্ব শান্তির পক্ষে বিপজ্জনক। এক সাগর রক্ত দিয়ে এদেশ স্বাধীনতা লাভ করেছে, তাই বিশ্ব শান্তির অপরিহার্যতা মর্মে মর্মে উপলব্ধি করে বাংলাদেশ। বাংলাদেশ স্বপ্ন দেখে সেই বিশ্বের, যে বিশ্ব হিংসায় উন্মত্ত হবে না, যেখানে থাকবে না নিত্য নিঠুর দ্বন্দ্ব। আপনি চাকরি করেন, আপনার মায়না দেয় ওই গরিব কৃষক, আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়, আমি গাড়ি চলি ওই টাকায়। আমরা ওদের টাকায় ওদের সম্মান করে কথা বলেন, ওদের ইজ্জত করে কথা বলেন, ওরাই মালিক, ওদের সংসারই চলে। এ বেটা কোত্থেকে আসলি? সরকারি কর্মচারীকে বলবো, মনে রেখো এই স্বাধীন দেশ ব্রিটিশ কলোনি নয়, পাকিস্তানি কলোনি নয়। যে লোককে দেখবা তার চেহারাটা মতো বাবার মতো, তোমার ভাইয়ের মতো, ওর পরিশ্রমের পয়সা ওরাই হবে সম্মান বেশি পাবে, কারণ ওরা নিজে কামাই করে খায়। আর তোমরা কাজ করিয়া। একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের কাছে, মনে করবেন না কিছু, আমাদের কাছে জিজ্ঞাসা করি, আপনাদের বলবো কেন, আমি তো আপনাদের একজন। আমাদের লেখাপড়া শিখাইছে কেনা? আমার বাপ মা। আমরা মনে করি বাপ মা। আমাদের লেখাপড়া শিখাইছে কে? আমার আজ ডাক্তারি পাস করায় কে? আজ ইঞ্জিনিয়ারিং পাস করায় কে? আজ সায়েন্স পাস করায় কে? আজ বৈজ্ঞানিক করে কে? আজ অফিসার করে কে? কার টাকায়? বাংলার দুঃখী জনগণের। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, শিক্ষিত ভাইরা, যে আপনার লেখাপড়ার খরচ করে দিয়েছে শুধু আপনার সংসার দেখার জন্য নয়, আপনার ছেলে মেয়ে দেখার জন্য নয়, দিয়েছে তাদের আপনি কাজ করবেন, সেবা করবেন। তাদের আপনি কি দিয়েছেন, কি ফেরত দিচ্ছেন, কতটুকু দিচ্ছেন? তার টাকায় ইঞ্জিনিয়ার সাহেব, তার টাকায় ডাক্তার সাহেব, তার টাকায় অফিসার সাহেব, তার টাকায় রাজনীতিবিদ সাহেব, তার টাকায় মেম্বার সাহেব, তার টাকায় সব সাহেব। সমাজ যেন খুনে ধরে গেছে। এই সমাজকে আমি চরম আঘাত করতে চাই। এই আঘাত করতে চাই, যে আঘাত করেছিলাম পাকিস্তানিদের, সে আঘাত করতে চাই এই ঘুরে ধরা সমাজ ব্যবস্থাকে। এই যে নতুন সিস্টেমে যাচ্ছি আমি, গ্রামে গ্রামে বহুমুখী কোঅপারেটিভ করা হবে। ভুল করেন না, আপনাদের জমি আমি নেব না, ভয় পায়েন না যাও জমি নিয়ে যাবো, তা নয়। 5 বছর প্ল্যানে বাংলাদেশের 65,000 গ্রামে একটা করে কোঅপারেটিভ হবে, প্রত্যেক গ্রামে গ্রামে। এই কোঅপারেটিভ জমির মালিক জমি থাকবে, কিন্তু তার অংশ যে বেকার প্রত্যেকটা মানুষ
যে মানুষ কাজ করতে পারে তাকে সেই কোঅপারেটিভের সদস্য হতে হবে এবং বহুমুখী কোঅপারেটিভ হবে। আলটিমেটলি 65,000 ভিলেজে একটা করে কোঅপারেটিভ করা হবে। 5 বছরে প্ল্যান না হয়েছে। তাদের কাছে পয়সা যাবে, তাদের কাছে ফার্টিলাইজার যাবে, তাদের কাছে টেস্টিভ যাবে, তাদের কাছে ওয়ার্ক প্রোগ্রাম যাবে। আস্তে আস্তে ইউনিয়ন কাউন্সিল ওই টাউটের দল বিদায় দেওয়া হবে, তা না হলে দেশ বাঁচানো যাবে না। এই জন্যই ভিলেজে কোঅপারেটিভ হবে। আমি ঘোষণা করছি আজকে যে 5 বছর প্ল্যানে প্রত্যেকটি গ্রামে ধরেন 1000 ফ্যামিলি থেকে 500 থেকে 1000 ফ্যামিলি পর্যন্ত কম্পালসারি কোঅপারেটিভ। আপনার জমির ফসল আপনি নেবেন, অংশ যাবে কোঅপারেটিভে, অংশ যাবে গভর্নমেন্টের হাতে। দ্বিতীয় থানায় একটা করে কাউন্সিল হবে। এই কাউন্সিলে রাজনৈতিক কর্মী কর্মচারী যে হয় একজন তার চেয়ারম্যান হবে। এই জায়গাতে থাকবে ওই ডিপার্টমেন্টের সরকারি কর্মচারী, আর তার আমাকে কৃষক শ্রমিক আওয়ামী লীগের প্রতিনিধি থাকবে, যুবক প্রতিনিধি থাকবে, কৃষক প্রতিনিধি থাকবে। তারা থানাকে চালাবে। আর জেলা থাকবে না, সমস্ত মহকুমা জেলা হয়ে যাবে। প্রত্যেকটা মহকুমাকে জেলা করব। সেই মহকুমায় একটা করে অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল হবে, তার একজন চেয়ারম্যান থাকবে, সব কর্মচারী একসঙ্গে তার মধ্যে থাকবে। এর মধ্যে পিপুল রিপ্রেজেন্টেটিভ থাকবে, পার্টি রিপ্রেজেন্টেটিভ থাকবে, তারা সেখানে সরকার চালাবে। এইভাবে একটা সিস্টেম আমি চিন্তা করেছি এবং করবো বলে ইনশাআল্লাহ আমি ঠিক করেছি। আমি আপনাদের সাহায্য সহানুভূতি চাই। আমার পাটের দাম নাই, আমার চায়ের দাম নাই। আমি বেচতে গেলে অল্প পয়সায় বিক্রি করতে হয়, আর আমি যখন কিনে আনি যারা বড় বড় দেশ তাদের জিনিসের দাম অনেক বাড়ায় দেওয়া হয়েছে, আমরা বাঁচতে পারি না। আমরা বলি, এই জন্য আমরা বলি যে তোমরা মেহরবানি করে যুদ্ধ মনোভাবটা বন্ধ করো, করে ওই সম্পদ দুনিয়ার দুঃখী মানুষকে বাঁচাবার জন্য ব্যয় করো। এই দিন থাকবে না। আমরা বাংলাদেশের মানুষ, আমার মাটি আছে, আমার সোনার বাংলা আছে, আমার পাট আছে, আমার গ্যাস আছে, আমার চা আছে, আমার ফরেস্ট আছে, আমার মাছ আছে, আমার লাইভ স্টোর আছে। যদি ডেভেলপ করতে পারি ইনশাআল্লাহ এই দিন আমাদের থাকবে না। আজ আরবদের সঙ্গে আমার একাত্মবোধ। আজ প্যালেস্টাইনে আমি তাদের দাবি, আরব ভাইদের ন্যায্য দাবি সমর্থন করে বাংলার মানুষ, এবং আরব ভাইদের পিছনে থাকবো প্যালেস্টাইনকে উদ্ধার করার জন্য। এও আমাদের পলিসি। যেখানে নির্যাতিত দুঃখী মানুষ আছে সেখানে আমরা যাব। শ্রমিক ভাইরা, আমি জানি আমি শ্রমিক প্রতিষ্ঠান করতেছি আপনাদের প্রতিনিধি নিয়ে। ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট, লেবার ডিপার্টমেন্ট, শ্রমিক প্রতিনিধিরা বসে একটা প্ল্যান করতে হবে। সেই প্ল্যান অনুযায়ী কি করে আপনারা বাঁচতে পারেন তারা বন্দোবস্ত করতে হবে। ছাত্র ভাইরা, লেখাপড়া আপনারা শেখেন, আমি খুশি হয়েছি আপনারা নকল টকল বন্ধ করেছেন। কিন্তু একটা কথা বলবো যে আপনারা অনেকে আমি দেখেছি পেপারে, আবার খবরও পাই 1% পাস, 2% পাস, 3% পাস। শিক্ষক সম্প্রদায়ের কাছে আমার একটা আকুল আবেদন, ফেল করাবেন, নকল বন্ধ করতেছি। ঠিক আপনাদের একটা কর্তব্য আছে, ওরকমের তো বলতে পারি 2% পাস করালাম। আপনার কর্তব্য আছে যে ছেলেদের মানুষ করতে হবে। ফেল করার উদ্দেশ্যে আপনাদের বাহাদুরি নাই, পাস করার বাহাদুরি আছে। রাগ করেন না, রাগ করেন না। আপনারা আবার আমার উপর রাগ করেন আমি নাকি বুদ্ধিজীবীদের। না না না, বুদ্ধিজীবীদের আমি কিছু বলে যথেষ্ট সম্মান করি। শুধু এইটুক করি যে বুদ্ধিটা একটু জনগণের খেদমতে আপনারা ব্যয় করেন, সেইটুকুই চাই। এটা মনে রাখবেন, এর বেশি আমি আপনাদের বলবো না। বাবা বলে কি মারা যাবো, আবার কোন সময় বই লিখে বলবেন। আপনাদের শ্রদ্ধা করি, কিন্তু চাই ন্যায্য কাজটা করেন। খালি সমালোচনা করে লাভ হবে না, কতটুকু কাজ করলেন। আমার যুবক ভাইরা, আমি যে কোঅপারেটিভ করতে যাচ্ছি গ্রামে গ্রামে, এর উপর বাংলার মানুষের বাঁচা নির্ভর করবে। আপনাদের ফুল প্যান্টটাকে একটু হাফ প্যান্ট করতে হবে, একটু পায়জামা ছাড়িয়ে একটু লুঙ্গি পরতে হবে। আর গ্রামে গ্রামে যেয়ে এই কোঅপারেটিভকে সাকসেসফুল করার জন্য কাজ করতে হবে। যুবক চাই, ছাত্র চাই, সকলকেই চাই। আর একটা কথা বলতে চাই, বিচার বিচার, বাংলাদেশের বিচার, ইংরেজ আমলের বিচার,
আল্লাহর মর্জি, যদি সিভিল কোর্টে কেস পড়ে সেই মামলা শেষ হতে লাগে 20 বছর। আমি যদি উকিল হই, আমার জামাইরে উকিল বানাইয়া কেসটা দিয়ে যাই, ও মামলার ফয়সালা হয় না। আর যদি ক্রিমিনাল কেস হয় 4 বছর 3 বছর আগে শেষ হয় না। এই বিচার বিভাগকে নতুন করে এমন করতে হবে যে থানায় ট্রাইব্যুনাল করার চেষ্টা করছি আমরা, এবং সেখানে মানুষ 1 বছর 1.5 বছরের মধ্যে বিচার পায় তার বন্দোবস্ত করতেছি। আশা করি সেদিকেই হবে। ভাইরা আমার একটা কথা জানতে চাই, আপনাদের কাছে জানতে চাই একটা কথা। এই যে আমি 4টা প্রোগ্রাম দিলাম, এই যে আমি কোঅপারেটিভ করব, থানা কাউন্সিল করব, সাব ডিভিশন কাউন্সিল করব, আর আমি যে আপনাদের কাছ থেকে ডাবল ফল চেয়েছি, জমিতে যে ফসল হয় তার ডাবল, কলে কারখানায় কাজ, এই যে কথাগুলো আমি বললাম, আপনারা আমাকে সমর্থন করেন কিনা, আমার উপর আপনাদের আস্থা আছে কিনা, আমাকে দুহাত তুলে আপনারা দেখায় দেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আপনারা বহুদিন থেকে কষ্ট করে আসছেন, গ্রামে গ্রামে যান, যে বলবেন দুর্নীতিবাজদের খতম করতে হবে, খেতে খামারে কলে কারখানায় প্রোডাকশন বাড়াতে হবে। কর্মচারী ভাইরা, আপনারা কৃষক শ্রমিক আওয়ামী লীগের সদস্য হবেন, আপনারা প্রাণ দিয়ে কাজ করেন। ইনশাআল্লাহ বাংলাদেশ আসছে, বাংলাদেশ থাকবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা। আজকে আপনার কাছে আমরা এসেছি ওনার ব্যক্তিগত বাল্য জীবন সম্পর্কে কিছু জানতে। আচ্ছা, উনি কবে জন্মগ্রহণ করেছিলেন এবং কটার সময়, এই সময়টা আপনি আমাদের একটু বলেন না। 1920 17 মার্চ। রাত কয়টা? রাত 8টা। কি বার ছিল ওটা? মঙ্গলবার রাত্রে। বঙ্গবন্ধুর মাতা উনি বললেন তিনি রাত্রি 8টায় মঙ্গলবারে এই গোপালগঞ্জ মহকুমার এই টঙ্গিপাড়ার এই বসত বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, আপনার তো মনে আছে যে বঙ্গবন্ধু যখন খুব ছোট শিশু অবস্থায়, তখন তিনি কেমন করতেন বা চঞ্চল প্রকৃতির ছিলেন কিনা? আমি বলি, সৎ সাহসী ছিলেন। উদ্দেশ্য তার সব সময় এক উদ্দেশ্য, সে কি করত, তার যা উদ্দেশ্য সেই সফল করত, এবং সৎ সাহসী, সৎ চরিত্র এবং দয়াবান। গরিবের প্রতি তার খুব ছোটকালের থেকেই দয়া। কোন সময় আপনি মজিব বলে ডাকেননি? খোকা বলে ডাকছি, এখন মজিব কই, আপনার কাছে মজিব কই, তারে খোকাই কই, সবসময় খোকা। আচ্ছা, ছোটবেলায় উনি আপনার কথা টথা শুনতেন? হ্যাঁ, আমার কথা আমরা যা কইছি আমি যে তাই, তাছাড়া অন্য কিছু না। আমাতেও কোনো কথা কইনি, সে যা কইছে তাই কি মত করছি এবং মতে রয়েছি। এমন কিছু মত করেনি যে সেটা ভালো না, দেখছি খেয়াল করে যে সে ভালো। আমার বংশে 3 পুরুষের মধ্যে ওই ছেলে আসবে না। 3 পুরুষের মধ্যে এরকম ভালো, এরকম নির্ভীক ছেলে আসেননি। সৎসাহসী, স্বাধীনতা প্রিয়। আচ্ছা, উনি শুনেছিলাম ছোট নেতা, প্রত্যেক কাজের নেতৃত্ব নিয়েছে। যেখানে যাও, স্কুলের ছাত্রের মধ্যে নেতৃত্ব নিয়েছে। মাস্টার পর্যন্ত যে লেখাপড়া না শিখে একজন আছে হেডমাস্টার, মিশন স্কুলে পড়তো, তো মিশন স্কুলের একটা হেডমাস্টার আসলো,
সে পড়াতে পারতো না, ভালো লেখাপড়া জানতো না, কিন্তু সে হেডমাস্টার হয়ে আসলো। তখন তার বদলাতে হবে, করতে মিশনের মেম্বারদের কাছে বলে শোনে না, তখন হোল স্কুল সে স্ট্রাইক করায়। হোল স্কুল মানে সমস্ত স্কুল স্ট্রাইক করে দিল, স্ট্রাইক করে দিল ছাত্ররা। সব ছাত্র নেতৃত্ব নিল, নেতৃত্ব নিয়ে স্ট্রাইক করে তারে সেখান দিয়ে সরাইয়া অন্য মাস্টার হলো। তাহলে ছোটবেলার থেকেই ওই স্কুল অবস্থার থেকেই তার যে ওই নেতৃত্ব সুলভ একটা ছিল এই আপনার মনোভাব, সেটা আপনারা লক্ষ্য করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে আপনাদের খোকা, উনি তো লেখাপড়ায় যতদূর আমরা জানি উনি বেশ বাইরের বই পড়তেন এবং লেখাপড়ায় খুব মনোযোগী ছিলেন। মনোযোগী ছিলেন। এবার ওরকম ছিল হয় না, আল্লাহ দিয়েছে পাইছি, তার শান সে দিয়েছে পাইছি। আচ্ছা, উনি তারপরে এখানকার লেখাপড়া জীবন শেষ করে তারপরে উনি তো কলকাতা ইসলামিয়া কলেজে গেলেন পড়তে। এবার আমরা আপনার কাছে কিছু জানতে চাবো, খেলাধুলার প্রতি তার কেমন একটা ঝোঁক ছিল? স্বাভাবিক, খুব বেশি ফুটবল খেলতেন মনে হয়। যে হারে তাদের সংখ্যা সন্তান, যে জায়গা সেইখানে শ্রেষ্ঠ, যেখানে যাবে সেখানকারই নেতা। তিনি ছোটবেলায়ও নেতা ছিলেন, তিনি মাঝেও নেতা ছিলেন, এখনো তিনি নেতা, তবে এখন তিনি জাতির পিতা। নেতা কি যখন পাকিস্তান হলো, তখন তো আসলো ঢাকায়। জি। তখন ওখান দিয়ে বিএ পাস করে আসলো। জি। এখানে আসিয়া অ্যাডমিশন দিল। অ্যাডমিশন নিলে ওই তারা ওই যে আপনার এই বাংলা ভাষা নিয়ে যে একটা গোলমাল হলো, জি, হলে শেষে তারা কলেজে ইউনিভার্সিটিতে 1952 সালে সেই 21শে ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলন না, তার আগে হয়েছিল। জি, তার আগেই ইউনিভার্সিটি ওরা স্ট্রাইক করে। হ্যাঁ, ওই যে ইউনিভার্সিটির ওই মেনিয়ালস স্ট্রাইক, হ্যাঁ, যেটা ওই চতুর্থ শ্রেণীর কর্মচারীদের স্ট্রাইক উনি নেতৃত্ব দিয়েছিলেন। হ্যাঁ, সেই জন্য তো শুয়ে পড়ে ফিরে শুয়ে গেল, তখন ওরে ই করলো, আপনার এক্সপেল করলো কলেজে। আচ্ছা, ওনার ওই ছোটবেলায় খুব বিয়ে হয়েছিল, আমরা ওনার জীবনীতে পড়েছি। ছোটবেলায় আচ্ছা, এই 12-14 বছর বিয়ে হয়েছে, আর ওই মেয়ের বয়স ছিল 3 বছর। 6 বছর সময় থেকে আমরা প্রতিপালন করতেছি। সেই মেয়ে 25 বছরে আর কি বেরোইছে। ওনার সাথে ওনার যে স্ত্রী, আমাদের মাতা, বঙ্গমাতা, উনিও সারা জীবন কষ্ট করেছেন এবং তার মতো তুলনা নাই, মানে মহিলা তুলনা নাই, তার কথার তুলনা নাই। 71-এর পরাজিত শত্রুরা তাঁর এই দৃপ্ত উচ্চারণকে সহজে মেনে নিতে পারেনি। 1975-এর 15ই আগস্ট রাতের অন্ধকারে তারা ঝাঁপিয়ে পড়ল 32 নম্বরের এই বাড়িটির উপর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নিষ্ঠুর ঘাতকেরা এই বাড়িতে হত্যা করল বঙ্গবন্ধু, বেগম মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ নাসের, বঙ্গবন্ধুর 2 পুত্রের নবপরিণীতা 2 পুত্রবধূ সুলতানা কামাল, রোজি জামাল, আর অবুঝ নিষ্পাপ শিশু শেখ রাসেলকে। পৃথিবীর ইতিহাসের এই জঘন্যতম হত্যাকাণ্ড শেষ রাত্রির পবিত্র আজানের ধ্বনিকেও সেদিন ছাপিয়ে দিয়েছিল বর্বরতায়, মেশিন গানের কর্কশ শব্দে। পিতা, কি করে আমরা তোমার রক্তের ঋণ শোধ করি? এখনো এই 32 নম্বরের বাড়ি দাঁড়িয়ে আছে তোমার নৃশংস হত্যাকাণ্ড বুকে সাক্ষী রেখে।